ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আমি আবার ভৌত বিজ্ঞান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমরা তড়িৎটা পড়ছিলাম, আমরা তড়িতের অনেক কিছু শেষ করে ফেলেছি। এবার আমরা শিখব তড়িৎ প্রবাহ ফলে তাপীয় ফল। তড়িৎ প্রবাহের ফলে যে তাপটা উৎপন্ন হয় তার ফলাফল বা কেনই বা সেই তাপটা উৎপন্ন হয় সেটা আমরা শিখব। তো আজকে তোমরা বুঝতে পারবে কেন আমি তোমাদের বলেছিলাম যে পুরোনো জিনিসগুলো আমার সাথে সাথে তোমাদের পড়ে ফেলতে হবে বা পড়তে থাকতে হবে। ঠিক আছে, আজকে এসে তোমরা সেটা বুঝতে পারবে যে স্যার কেন এই কথাগুলো বলেছিল। ঠিক আছে, তো চলো শুরু করা যাক তড়িৎ প্রবাহের তাপীয় ফল। আচ্ছা, সবার আগে তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফলটা কি? যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন কিছু তড়িৎ তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আর এই তাপ শক্তিতে যখন রূপান্তরিত হয়ে যায় তখন সেই পরিবাহীটা উষ্ণ হয়ে যায়। একেই আমরা বলবো তড়িৎ প্রবাহের তাপীয় ফল। ঠিক আছে, আর এই অধ্যায়ের সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে জুলের সূত্র। এই তড়িতের বিভিন্ন সূত্র দিয়েই আমরা জুলের সূত্রটা পাই এবং বের করতে পারি। সেটাই এই অধ্যায়ের বা আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। এই অধ্যায়ের বলবো না, আজকের দিনের গুরুত্বপূর্ণ অংশ। এই অধ্যায়ের যে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা প্রতিটা ভিডিওতেই আমি তোমাদের আলাদা আলাদা করে বুঝিয়েছি এবং যেটা গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিয়েছি। যেটা সবার জন্য না সেটাও বলেছি, যেটা সবার জন্য সেটাও বলেছি। কোনটা পড়তে হবে না পড়তে হবে সবই আমি তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। ঠিক এই জিনিসটাও সবার জন্য না, কিন্তু বুঝতে হবে, এটাকে বোঝা দরকার। এই প্রমাণটা সবার জন্য না, কিন্তু এই জিনিসটা বোঝা দরকার। ঠিক আছে, তো প্রথমেই দেখো আমি এখানে একটা সমীকরণ লিখেছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি। এইটা দেখে তোমাদের মনে পড়ছে যে বিভব পার্থক্য, এই জিনিসটা আমরা পড়েছিলাম। তাহলে দুটি বিন্দুর মধ্যে যদি ভি বিভব পার্থক্য থাকে তাহলে কিউ পরিমাণ ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যতটা পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে এই ডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। আবার দেখো এখানে আরেকটা সমীকরণ লিখেছি, আই ইজ ইকুয়াল টু কিউটি। এই আইটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা না, কিউটা আধান, টিটা সময়। তাহলে এখান থেকে এটা আমরা পেয়েছি তড়িৎ প্রবাহ মাত্রা থেকে। তড়িৎ প্রবাহ মাত্রা থেকে তাহলে আমরা কি বলতে পারি যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় যত পরিমাণ আদান পরিবাহিত হয় তাকেই আমরা বলি তড়িতের প্রবাহ মাত্রা। এখান থেকে আমরা এই সমীকরণটা পাই কিউ ইজ ইকুয়াল টু আইটি। এটাকে আমরা 2 নম্বর দিয়েছি। ঠিক আছে, তো এই 2 নম্বরের যে সমীকরণটা সেটাই আমরা এই সমীকরণে কিউ এর জায়গায় বসিয়েছি এবং আমরা এখানে পেয়ে গেছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ সমান সমান কিউ এর জায়গায় আইটি বসিয়ে ভি আইটি পেয়ে গেছি। আবার দেখো এখানে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে ওহমের সূত্রটা আমরা আবার মনে করে নিই। ওহমের সূত্রটা কি ছিল? উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা স্থির রেখে একটি বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তার মধ্যে দিয়ে পরিবাহিত প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে। এখান থেকে আমরা শিখেছিলাম ভি ভ্যারিয়াস আই। সেই ভ্যারিয়াস চিহ্নটা তুলে দিয়ে আমরা কে ধ্রুবক নিয়েছিলাম। এইবার তোমাদের বলেছিলাম যদি ভি স্থির রেখে আই কে বাড়াতে কমাতে হয় তখন সেটা কে এর মানের উপর নির্ভর করবে। কে বাড়ালে আই কমবে, কে কমালে আই বাড়বে। এই কে এর এই ধরনের বৈশিষ্ট্যের জন্য কোনো কোনো বর্তনীতে কে কে আমরা রোধ হিসাবে চিহ্নিত করতে পারি। সেখান থেকে আমরা সমীকরণ পেয়েছিলাম ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এই ভি ইজ ইকুয়াল টু আই আরটা আবার এইখানে ভি এর জায়গায় বসাবো, বসিয়ে আমরা দেখো পেয়েছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই আর আই টি। তাহলে আই স্কোয়ার আর টি, এই টিটা ছোট হাতের হবে। এই টিটা ছোট হাতের হবে। ঠিক আছে, ঠিক তেমনই দেখো এখান থেকে কার্য ও তাপের তুল্যতার সূত্র অনুযায়ী, এটা তোমরা 9-এ পড়েছিলে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ। ঠিক আছে, এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ এই সমীকরণে আমরা যেহেতু তাপ করছি, এটা কৃতকার্য আছে, তাহলে আমরা তাপটা বের করে নেব। দেখো আমি এখানে সেটাই করেছি। এখানে এইচ ইজ ইকুয়াল টু ডাব্লিউ জে, একক কত এর? ক্যালোরি। সেই ক্যালোরিটা বের করে নিয়েছি।
এই ডাব্লুর জায়গায় আবার আমরা বসিয়েছি, এইটা বসিয়েছি, এটা না বসে একেবারে এটাও বসাতে পারো, এই আই স্কোয়ার টি। এইবার এই জের মান দেখো 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, এই জুল পার ক্যালোরি এটা নিচে চলে গেল, এককটা ক্যালোরি থাকছে। এখান থেকে আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু ডাব্লুর জায়গায় আমরা এই মানটা পুট করলাম ডাব্লুর জায়গায়, তাহলে আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। আর এখান থেকে আমরা এইচ সমান সমান পেয়ে গেলাম 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি। এটাই হচ্ছে আমাদের জুলের সমীকরণ। এই সমীকরণটাই হচ্ছে আমাদের জুলের সমীকরণ। আর এই জুলের মানটাই আমাদের এসআইতে হয়ে যায় 1। সেখান থেকে আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জুল। এটা কিন্তু একক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জুলের সূত্র পেয়ে গেলাম, যে জুলের সূত্র কি, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা জুলের সূত্র কি বলতেও পারি, বলে দিতে পারি। তাহলে জুলের সূত্র কি বলবো আমরা, যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত সময় যে তাপ উৎপন্ন হয় সেই তাপ তড়িৎ প্রবাহমাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক, রোধের সঙ্গে সমানুপাতিক এবং সময়ের সঙ্গে সমানুপাতিক হয়। এটাই হচ্ছে আমাদের জুলের সূত্র। তাহলে যদি দেখো এখান থেকে, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে এখান থেকে তোমরা দেখো, এখান থেকে আমরা পাবো এইচ ভ্যারিয়াস আই স্কোয়ার, এইচ ভ্যারিয়াস আর, আর এইচ ভ্যারিয়াস টি। এই টিটাও ছোট হাতেরই হবে। ঠিক আছে, তাহলে এর কম্বিনেশনটা কি হবে, এইচ ভ্যারিয়াস আই স্কোয়ার আর টি। আর এই ভ্যারিয়াসটা তুলেই আমরা লিখব আই স্কোয়ার আর টি জুল। এই যেটাই হচ্ছে এই সমীকরণের ধ্রুবক। এটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম, যে এই যেই হচ্ছে এই সমীকরণের ধ্রুবক, এটাই হচ্ছে ধ্রুবক, যার মান 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমরা জুলের সূত্রটা তাহলে কি বলবো, যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই তড়িতের ফলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক, রোধের সঙ্গে সমানুপাতিক এবং সময়ের সঙ্গে সমানুপাতিক হয়। এটাই হচ্ছে জুলের সূত্র। তাহলে এর কম্বিনেশন করে এইচ ভ্যারিয়াস টু আই স্কোয়ার আর টি, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। এই যেটাই হচ্ছে ধ্রুবক, তখনই আমরা এখান থেকে আবার পেয়ে যাব এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি 4.2। এই 4.2টাই উপরে গেলে হয়ে যাবে 0.24 আই স্কোয়ার আর টি, আর এসাইতে হয়ে যাবে এইচ আই স্কোয়ার আর টি। এই হচ্ছে জুলের সূত্র। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন জিনিস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমাদের এই তড়িৎ আর তাপের ফলে কিছু জিনিস আমাদের চারিপাশে আমরা দেখতে পাই, সেটা আমরা জেনে নেব। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা তাহলে জুলের সূত্রটা, প্রমাণটা শিখলাম, জুলের সূত্রের সংজ্ঞাটা শিখলাম, সমীকরণটা শিখলাম এবং এককটাও কিন্তু সঙ্গে সঙ্গে আমরা শিখলাম। তো এটা এরকমই থাক, এটা তোমরা দেখে নাও। আমি পরবর্তীতে কিছু জিনিস বা যন্ত্র আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলো দেখে নিই তাপীয় তড়িতের তাপীয় প্রবাহের ব্যবহার, যেটা আমাদের
বাড়িতে বা আমাদের চোখের সামনে সচরাচর আমরা দেখতে পাই সেরকম কিছু ব্যবহার। এখানে যেটুকু আমি বোর্ডে লিখে দিয়েছি তোমরা আমি সরে যাওয়ার পরে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইটুকু এইখান থেকে দেখলেই ছোট ছোট কিছু প্রশ্ন পরীক্ষায় চলে আসবে, তোমরা পেয়ে যাবে সেটা, ঠিক আছে। তো প্রথমেই দেখো, প্রথমেই আমরা দেখে নিই বৈদ্যুতিক হিটার। বৈদ্যুতিক হিটারের বৈশিষ্ট্য এখানে কি, উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক, ঠিক আছে। এই উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক কেন হয়, কারণ এই নাইক্রোম তারও উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। হিটারটা কিরকম হয়, ফায়ার ক্লের একটা কোঠরি থাকে, তার মধ্যে নাইক্রোম তার পেঁচানো 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 থাকে, একটা একটার সাথে লেগে থাকে না, কিন্তু আলাদা আলাদা পেঁচানো 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 থাকে। একটাই তার, ধরো এরম করে এরম করে এইরকম। এই যদি একটা হিটার হয় তাহলে হয়তো এখান থেকে তারটা এসেছে এরাম এরাম, এই আবার এখানে একটা কুঠুরি আছে, এর মধ্যে আবার একটা কুঠুরি আছে, এখান থেকে গিয়ে এখান থেকে ঢুকে এরম ভাবে ঢুকে এরম ভাবে, মানে কোনো তারের সাথে লাগবে না। এদিকে এই কোঠরির মধ্যে, ফায়ার ক্লের এই কোঠরির মধ্যে নাইক্রোম তারটা থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে বৈদ্যুতিক হিটার, এটা রান্না বান্নার কাজে লাগে, ঠিক আছে। আর এই নাইক্রোম তারটা কি দিয়ে তৈরি, নিকেল, লোহা আর ক্রোমিয়াম, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষায় আসতেই পারে যে কোন সংকর ধাতু দিয়ে নাইক্রোম তৈরি। নিকেল, লোহা আর ক্রোমিয়াম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। এরপরে চলে আসি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের ফিউজ তারে। এই ফিউজ তার হচ্ছে একটা সংকর ধাতু, 75% সীসা আর 25% টিন থাকে এই ফিউজ তারে। এই ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে এটা হবে কম গলনাঙ্ক বিশিষ্ট। এই বাড়িতে 1, 2, 3, 5, 10 অ্যাম্পিয়ারের ফিউজ তার ব্যবহার করি, সাধারণত আমরা করে থাকি, ঠিক আছে। তখন একটা উদাহরণ দেখো, যে 1 কিলোওয়াট ইস্ত্রি যদি 220 ভোল্টে কাজ করে, তাহলে 1000 ওয়াট বাই 220 ভোল্ট, তাহলে 4/4.54 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তাহলে 5-এর ফিউজ তার লাগবে। কেন 5-এর ফিউজ তার লাগবে, দেখো যখনই এখানে তড়িৎ প্রবাহটা 4.54 হবে, তখন যদি আমার বাড়িতে 3-এর ফিউজ তার থাকে, তাহলে সেই ফিউজ তারটা গলে যাবে, লাইন বিচ্ছিন্ন করে দেবে, কাজ হবে না। সেই জন্য আমার বাড়িতে 5 অ্যাম্পিয়ারের ফিউজ তার থাকলে আমি এই 1 কিলোওয়াট ইস্ত্রি 220 ভোল্টে চালাতে পারবো, নইলে কিন্তু আমি পারবো না। আমার যদি এখানে 2 অ্যাম্পিয়ারের ফিউজ তার থাকতো, তাহলে কিন্তু এটা আমি কোনোভাবেই চালাতে পারতাম না, আমার লাইন সঙ্গে সঙ্গে ব্রেক হয়ে যেত। ফিউজ তারের কাজটা কি, যখন ভোল্টেজ খুব বেশি হয়ে যাবে, তড়িৎ প্রবাহটা খুব বেশি হয়ে যাবে, তখন ওই ধাতুটার গলনাঙ্ক এতটাই কম যে ওই ধাতুটা গলে গিয়ে তোমার তড়িৎ বিচ্ছিন্ন করে দেবে। তড়িৎ বিচ্ছিন্ন করে দিলে তোমার বাড়ির সব কারেন্ট অফ হয়ে যাবে, ফলে কোনো দুর্ঘটনা ঘটবে না। এটাই হচ্ছে ফিউজ তারের কাজ। তাহলে ফিউজ তারে এখানে মনে রাখতে হবে 75% সীসা আছে, 25% টিন আছে, কম গলনাঙ্ক বিশিষ্ট আছে। এই থার্ড আমাদের গুরুত্বপূর্ণ আরো একটা জিনিস, আমরা চলে আসি ইলেকট্রিক বাল্ব। যে বাল্বগুলো আমাদের থাকে, এখন এলইডি বাল্ব বেরিয়ে গেছে, পিএল বেরিয়ে গেছে, কিন্তু আগে আমাদের যে ডুম ছিল, সেই ডুমে আমরা সবাই শুনেছো যে ফিলামেন্ট থাকে, ফিলামেন্ট কেটে গেলে ডুমটা জ্বলে না। সেই ফিলামেন্টেরই বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ গলনাঙ্ক। উচ্চ গলনাঙ্ক মানে প্রচুর হিট হয়ে যাবে, তাও গলবে না। সেইটার জন্য ব্যবহৃত করি আমরা ফিলামেন্টের টাংস্টেন। তোমরা সকলেই শুনেছো যে টাংস্টেন ধাতু দিয়ে ফিলামেন্ট তৈরি হয়, যার গলনাঙ্ক 3800°C। আর ওই বাল্বের মধ্যে যাতে কোনো বিক্রিয়া না ঘটে বা রাসায়নিক কোনো কিছু না ঘটে ওই টাংস্টেনের সাথে, সেই জন্য আমাদের আর্গন গ্যাস এবং নিষ্ক্রিয় নাইট্রোজেন দেওয়া থাকে, ঠিক আছে। যেটুকু বলছি একটা ইলেকট্রিক বাল্ব সম্পর্কে তোমার এইটুকু জানলে এনা। তোমাকে পরীক্ষায় কখনো দেবে না যে ইলেকট্রিক বাল্ব কি করে চলে, তোমাকে সেটা কখনোই পরীক্ষার্থী দেবে না। তোমাকে এটা দিতে পারে যে টাংস্টেন তার গলনাঙ্ক কত, তুমি জেনে গেলে। ফিলামেন্ট ব্যবহৃত হয়, ফিলামেন্টে কি ধাতু ব্যবহৃত হয়, টাংস্টেন, তুমি জেনে গেলে। টাংস্টেনটা যাতে বিক্রিয়া না করে, বাল্বের মধ্যে কি ধরনের গ্যাস ব্যবহৃত করা হয়, আর্গন এবং নিষ্ক্রিয় নাইট্রোজেন, তুমি জেনে গেলে। এইটুকু, বেশি পড়তে হবে না, স্মার্ট ওয়ার্ক করাটা খুবই জরুরি। এইটুকু পড়লেই ইলেকট্রিক বাল্ব, আর কোনো সমস্যা। এইবার চলে আসি ইলেকট্রিক আয়রনে। তোমরা সবাই বাড়িতে দেখেছো ইস্ত্রি করি আমরা ইলেকট্রিক আয়রনে, প্লাগে গুঁজে দিই, আয়রনটা সোজা করে রাখে মা, সেই আয়রন গরম হয়ে যায়, তারপরে তোমার বাবার অফিসে যাওয়ার জামায় ইস্ত্রি করে দেয়, ঠিক আছে। এইটাই কি থাকে, এটাতে অব্র আর ফায়ার ক্লে থাকে। এই অব্র আর ফায়ার ক্লে অন্তরক পদার্থের উপর নাইক্রোমেরই তার থাকে, ঠিক আছে। তাহলে নাইক্রোম তার যেহেতু আছে, এর বৈশিষ্ট্য কি হবে,
উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধ বিশিষ্ট। যেখানে নাইট্রোম আছে তার বৈশিষ্ট্য এটাই হবে। ফলে যখন তাপ হয়, তাপ উৎপন্ন হয়, ওটা গরম হয়ে যায়, তখন ওটা মসৃণ এবং সমান্তরাল থাকে বলে ওটা দিয়ে আমরা ইস্ত্রি করি। আর যে হাতলটা থাকে ওটা তাপের কুপরিবাহী বস্তু দিয়ে তৈরি করা হয়। তড়িতের কুপরিবাহী তো অবশ্যই, সাথে তাপের কুপরিবাহী বস্তু দিয়েও ওটা তৈরি করা হয়। সেই জন্য আমাদের হাতেও কোনো গরম লাগে না, শুধু ওইখানে গরম লাগে। দেখবো অনেক জায়গায় টিভিতেও দেখেছে যে স্ত্রী বিছানার উপরে উল্টো করেছিল, আগুন ধরে গেছে, কিংবা স্ত্রীতে ছ্যাঁকা লেগে হাত পুড়ে গেছে। মায়েরও, তোমাদের মায়েরও কারোর না কারোর কখনো হতেই পারে যে স্ত্রীতে হাত পুড়ে গেছে, ঠিক আছে। আর যদি তুমি লন্ড্রিতে দেখো, লন্ড্রিতে গেলে কি দেখবে, তারা ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহার করে, তারা লোহার ইস্ত্রি ব্যবহার করে। তারা উনুনের উপর ইস্ত্রিটা রেখে ওই লোহার পাতটা গরম করে নেয়, গরম করে তারপরে ইস্ত্রিটা করে। ইলেকট্রিক বিল আসে না, হিট তাপেই সেটা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা ইলেকট্রিকের মাধ্যমে তাপটা তৈরি করছি এই নাইক্রোম তারের সাহায্যে। তো ইলেকট্রিক বাল্ব আমরা জানলাম, ইলেকট্রিক আয়রন আমরা জানলাম, ইলেকট্রিক হিটার আমরা জানলাম, ফিউজ তার আমরা জানলাম। এই চারটেই আমাদের সচরাচর চোখের সামনে দেখতে পাই, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহার বা উদাহরণ, গুরুত্বপূর্ণ উদাহরণ বলতে পারো, যেগুলো থেকে পরীক্ষায় কিছু প্রশ্ন আসতে পারে। তো এটা তোমরা একবার স্ক্রিনশট মেরে নাও, আমি একটু সরে যাচ্ছি। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আজ এইটুকুই থাকবে, পরবর্তীতে আমরা নতুন জিনিস আবার শিখবো। আমি তোমাদের আবারও বলছি, তড়িৎটা আমার সাথে সাথে তোমরা রিভাইজ করতে থাকো, পড়তে থাকো। আমি 20 মিনিট থেকে আধা ঘন্টার ক্লাস করাই খুব বড় জোর হলে। এই আধা ঘন্টার ক্লাসে যেটুকু পড়াই সেটা 3 দিনে পড়া একটা মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অবশ্যই দরকার। এটা অনেকই কম পড়াই। তোমরা যারা ব্যাচে পড়তে যাও বা স্যারদের কাছে পড়তে যাও, তারা কখনো তোমাদের এইটুকু বাড়িতে পড়া দেয় না। সপ্তাহে 2 দিন পড়ালেও এইটুকু পড়া দেয় না, তারা অনেক বেশি করে পড়িয়ে দেয়। কিন্তু সেখানে আমি তোমাদের অল্প অল্প করে পড়াচ্ছি, তাও দেখবে তোমাদের বাড়ির স্যারের আগে আমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। শুধু তোমরা যদি আমার সাথে পড়াশোনাটা করতে থাকো, তাহলে আমারও ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, বন্ধুদের কাছে আমাদের এই চ্যানেলটাকে ছড়িয়ে দিও, যাতে সবাইকে আমরা উপকার করতে পারি, আমাদের পড়ানোটা যাতে সবার কাছে পৌঁছে যায়। তো তোমরাও ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই, ঠিক আছে। তো আমরা তড়িৎটা এখন 1 সপ্তাহ সময় ধরে শেষ করব, কোনো তাড়াহুড়ো নেই। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাকে ভালো করে শিখতে হবে, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ।